নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক আবার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমার বাংলাদেশ। বেশ কিছু ঘটনা বলে দিচ্ছে যে বাংলাদেশ আবার এক রাজনৈতিক সামাজিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যে কোনো ভাঙা গড়ার ইতিহাসে এমনটা নতুন কিছু নয়। যে কোনো বিপ্লবের জন্ম মানেই সঙ্গে সঙ্গেই এক প্রতিবিপ্লবেরও জন্ম। যে কোনো অগ্রগতির ইতিহাসের সঙ্গেই জুড়ে থাকে তার বিচ্যুতি, তার পতনের ইতিহাস। আগস্টের অভ্যুত্থান কি আমরা খুব ভালো করে বুঝেছিলাম? না, অন্তত আমার বুঝতে সময় লেগেছে, কারণ বাংলাদেশের সামাজিক রাজনৈতিক বাস্তবতার সব দিক পরিষ্কার আমারও জানা ছিল না। মনে হয়েছিল এক সেকুলার অথচ স্বৈরতান্ত্রিক বিকাশ আর উন্নয়নে আগ্রহী, কিন্তু আপাদমস্তক দুর্নীতির মধ্যে ডুবে থাকা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে এক মৌলবাদের চূড়ান্ত লড়াই বুঝিবা শুরু হলো। পরে দেখেছি ছাত্রদের এই অভ্যুত্থানে এক নতুন গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে নতুন রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষাই ছিল এই অভ্যুত্থানের চালিকা শক্তি, এবং সেই চালিকা শক্তি হিসেবেই ছাত্রদের সংগঠনের মূল ভিত্তিটা গড়ে উঠেছিল। কিন্তু তা যে খুব সহজ পথে আসবে না, তাও সেই দিন থেকেই বুঝতে পারছিলাম। এই উপমহাদেশে এক তথাকথিত বড় শক্তি ভারতের হস্তক্ষেপকে অগ্রাহ্য করে, দুনিয়ার আপাতত জ্যাঠামশাই আমেরিকার ট্রাম্পকে অগ্রাহ্য করে, চীনের আধিপত্যবাদী অর্থনৈতিক ধারাকে সামলিয়ে দেশের ভেতরের যে চূড়ান্ত মৌলবাদী সংগঠন আর তার মাথাদের প্রতিহত করে অভ্যুত্থানের জন্ম মুহূর্ত থেকে এক প্রতিবিপ্লবের চক্রান্তের বিরুদ্ধে লড়াই করে নতুন সমাজ বা রাষ্ট্র বানানো খুব সহজ কথা নয়। এতগুলো বিপরীত শক্তি আর ষড়যন্ত্রের মিলিত শক্তি তো কম নয়। যেই মাত্র স্লোগান এলো স্বৈরতন্ত্র বিরোধিতার, অমনি সেই মুজিবের বাকশাল থেকে আরো হাজার ঘটনা সামনে এসে গেল। এলো বই কি জাতীয় পার্টির সেই স্বৈরাচারের কথা বা ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া এক দলের কথা, সব ইতিহাস সামনে। আর সব ইতিহাসের মধ্যেই আছে মানুষের রাগ, মানুষের ক্ষোভ, মানুষের ঘৃণা। কাজেই সেদিনের সেসব দল আর তাদের সর্বোচ্চ নেতাদের সমালোচনা যে ঘৃণার জন্ম দিয়েছিল, যে ঘৃণা শতগুণ হয়েছিল হাসিনার কারণে, সেই ঘৃণার সঙ্গেই জুড়ে নেওয়া হলো মুক্তিযুদ্ধকেও। একই নিঃশ্বাসে মুজিব এবং মুক্তিযুদ্ধের কথা বলা হতো, আজ একই নিঃশ্বাসে দুটোকেই একই সঙ্গে মুছে ফেলার কথাও বলতে শুরু করলো কেউ কেউ। কাজেই ছাত্র নেতাদের দায় জন্মালো। তারা বারবার বিবৃতি দিয়ে আলাপ আলোচনায় বোঝাতে শুরু করলেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৭১-এর পরের মুজিব আওয়ামী লীগ নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনা আমাদের কাছে এক ধ্রুবতারা, বাংলাদেশের মানুষের কাছে এক ধ্রুবতারা। ছাত্রদের এই আদর্শের বিপরীতে বহু কথা, বহু ষড়যন্ত্র, এবং সেটা ছিল একটা বড় দিক। ধর্মনিরপেক্ষতা এই আর এক জটিল বিষয়। এক রাষ্ট্রীয় ধর্ম পালন করে ধর্মনিরপেক্ষ হওয়া বা সর্বধর্ম সমন্বয়ের কথা বলা, প্রতি মুহূর্তে এক সাচ্চা মুসলমানও হওয়া, আবার দেশের লক্ষ অমুসলমান জনমানুষের কথাও মাথায় রাখা, সব মিলিয়ে কাজটা ছোট নয়, কমও নয়। তো এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে, ছাত্রদের দল। এমন তো নয় যে এক বিরাট সময়ের আন্দোলনের মধ্যে দিয়ে এক রাজনৈতিক দল গড়ে উঠলো না, তা তো নয়। এক বিরাট সময়ের আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দলের একটা সুবিধে আছে, তার নেতৃত্ব আর রাজনৈতিক বোধের এক সমানতা থাকে।
ভারতের একটা উদাহরণ দিই, অসমে অহমিয়া জাতিসত্তার লড়াই শুরু করেছিল ছাত্ররা, এক বিরাট সময় ধরে সেই আন্দোলন চলেছে, জেল, লাঠি, গুলি, বোমা, বারুদ, এবং তারপরে সেই ছাত্রদের দল তৈরি হয়েছিল অগপ, অসম গণ পরিষদ। দুনিয়াতে এমন প্রেক্ষিতে রাজনৈতিক দলের সূত্রপাত অনেক 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 আছে, তাদের অনেকেই সফল, তাদের অনেকেই মুখ থুবড়ে পড়েছে, কিন্তু মাত্র 6 মাস আগে বিচ্ছিন্ন কিছু শক্তি, মূলত ছাত্রদের আন্দোলন, এত তাড়াতাড়ি এক রাজনৈতিক দলে পরিণত হয়ে যাবে তা সত্যিই বিস্ময়কর, এবং সেই কারণে ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং। এক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ের দুটো অংশের প্রথমটা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। স্বৈরতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা স্বাভাবিক। এবারে ভোট হবে, এবার আমাদের সরকার হবে, মানুষের কথা শোনার একটা জায়গা থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর অংশটা হলো আগের সমস্ত অভাব অভিযোগকে উপড়ে ফেলে এক নতুন দেশ গড়ার স্বপ্ন, এক বিপ্লবের স্বপ্ন। এটা হলো এই আন্দোলনের র্যাডিক্যাল পার্ট। দুয়ে কি বিরোধ আছে? আছে বই কি। এক পাহাড়ের মতো চেপে থাকা ব্যবস্থাতে খানিক গণতান্ত্রিক প্রলেপ, নির্বাচন, হাতের সামনে জনপ্রতিনিধি, স্থানীয় শাসন ব্যবস্থা, কর্পোরেশন ইত্যাদির কাজকর্মে মানুষ খানিকটা সুরাহা পাবে। এটা বরং সহজ ব্যাপার। সহজ কারণ ঝাঁকানি খেয়ে ব্যবস্থা নিজেকেই বাঁচানোর জন্য এই কাজগুলো করে থাকে। সে হঠাৎই গণতান্ত্রিক হয়ে ওঠে, সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু দ্বিতীয় পার্ট, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ধারা, খোল নলছে বদলে এক নতুন দেশ আর নতুন সমাজ, সে এক বিরাট ব্যাপার, বিরাট কাজ। সমস্যা হলো বাংলাদেশের এই হঠাৎ অভ্যুত্থান কিন্তু এই দুটো চাহিদারই জন্ম দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশকে দেখতে চায়, ভারত পাক হেজিমনির বাইরে সুখী সমৃদ্ধ এক স্বাধীন বাংলাদেশ। তারা কেবল নির্বাচন চাইলে সমস্যা কম হতো, তারা তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, কৃষি, শিল্প, চাকরি, নাগরিক পরিষেবা, আকাশ ছোঁয়া স্বপ্নকে সামনে এনে হাজির করে দিয়েছে। এতদিন হয়নি, এবারে চাই। 71-এ আমরা ভেবেছিলাম এগুলো হবে, হয়নি, আমরা চাই এবারে। অর্থাৎ একটা চাহিদা গণতন্ত্রের, আর একটা চাহিদা র্যাডিক্যাল, একদম খোল নলছে পাল্টে একটা নতুন সমাজের, এবং দুটো চাহিদাই একসঙ্গে এসে বসেছে দায় এই ছাত্র আন্দোলনের ওপরে, ছাত্রদের নতুন দলের ওপরে। এবং সমস্যাটা এখানে, ভারতে ধরুন জরুরি অবস্থার অবসানের পরে এক গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিল মানুষ, কোনো র্যাডিক্যাল এক্সপেকটেশন ছিল না। না, আমাদের দেশের সমস্ত সংবিধানকে নাকচ করে দিয়ে একটা জরুরি অবস্থা এসেছিল, মানুষ তার বিরোধিতা করেছিল, কোনো বিপ্লবী চাহিদা ছিল না। এরকম ছিল না যে 47 থেকে কিছুই হয়নি, আমরা একেবারে গোটা কোল নলছে পাল্টে নতুন সংবিধান, নতুন চাহিদা, আমাদের সবকিছু, না, এরকম হয়। চাহিদা ছিল, আজও আমরা যখন সাম্প্রদায়িক RSS বিজেপির এই যে জামানার অবসান চাই, কেন চাই? তার জন্য রাস্তায় নামি, গলা ফাটাই, কেন? আমাদের চাহিদা বৈপ্লবিক কিছু নয় ভাই, আমাদের সংবিধানটাকে বিকৃত করো না, আমাদের সাংবিধানিক কাঠামোগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে দাও, আমাদের দেশের মানুষ ED, CBI, পুলিশ, NIA আর বুলডোজারের ভয়ে যেন দিন না কাটায়, আমাদের প্রয়োজনে যেন আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি। এই তো চাহিদা, গণতান্ত্রিক চাহিদা, গণতন্ত্রের চাহিদা, যা খুব সামান্য এবং যা কেবল নির্বাচনে, গণ আন্দোলনে এই মোদি শাহ সরকারকে অপসারণের মধ্যে দিয়েই সম্ভব। কিন্তু বাংলাদেশে এই অভ্যুত্থান এইটুকু চাহিদার জন্ম দেয়নি, আরো অনেক বড়, আর সেখানেই বিরাট সমস্যা। রাজনৈতিক কাঠামোর মধ্যে জাঁকিয়ে বসে আছে সাবেক রাজনৈতিক দলগুলো। বিএনপি এতদিন কুঁকড়ে পড়ে থাকা, যাকে বলে হাইবারনেশন, শীতঘুম কাটিয়ে উঠে বসেছে, এবং তাদের নেতৃত্বের ধারণা তাড়াতাড়ি নির্বাচন হলে তারাই আসবেন ক্ষমতায়। তার কারণ তারা আছেন সারা দেশ জুড়ে, আর তাদের দেশের কোনায় কোনায় কিছু না কিছু সংগঠন আছে, দল চালানোর মতো যথেষ্ট অর্থ আছে, যাবতীয় রীতিনীতি তাদের জানা, মানে গলি ঘুজি ক্ষমতার সবটাই তাদের জানা, আমলা পরিকাঠামো সবটাই তাদের জানা। তারা দল হিসেবে এই ভারত আর চীনের মধ্যে এক বার্গেনিং ফোর্স হয়ে উঠতে চায়। প্রকাশ্যে তাদের প্রতিনিধিরা গেছেন চীনে, সেখানে তাদের সঙ্গে কথাবার্তা চলছে, আবার গোপনে তাদের সঙ্গে নিশ্চিত কথা হয়েছে ভারতের সঙ্গেও। মজা হলো, আপনি যতই ক্যান্টনমেন্ট ইত্যাদির কথা বলুন, বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জোড়া লাগার কোনো
চিহ্ন আজও নেই। জাতীয় পার্টি বা বাকি ছোট দলেরা একটা সম্মানজনক সংখ্যার জন্য লড়বে। জামাতের হাবভাব বিরাট, কিন্তু না আছে সংগঠন, না আছে তেমন কোনো র্যাডিক্যাল চিন্তাভাবনা যা আজকের তরুণদেরকে আকৃষ্ট করে। রমজান মাসে সাচ্চা মুসলমান হওয়ার ইচ্ছে জাগিয়ে উঠলেও বাংলাদেশিরা তো সৌদি হয়ে যাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো, দেশ জুড়ে এখনো আওয়ামী লীগের ভোট, তাদের ভোটও খুব কম নেই। তারা নির্বাচনে দাঁড়ালে, তাদেরকে দাঁড়াতে দিলে নতুন আকাঙ্ক্ষা বিরোধী স্থিতাবস্থাপন্থী বাংলাদেশের সাবেক দলগুলোর মধ্যে ভোটটা ভাগ হয়ে যাবে। তাতে সুবিধে ছাত্রদের, নতুন দলের। মানে দেশ জুড়ে আওয়ামী লীগ এখনো যদি পড়ে থাকা তাদের 15-20% ভোট তারা পায়, তাহলে বিএনপি 25-30% ভোট পেলেও নতুন দল বেশ খানিকটা এগিয়ে থাকবে। কিন্তু যদি আওয়ামী লীগকে না লড়তে দেওয়া হয়, তাহলে তাদের ভোট তারা যদি এক বোঝাপড়ার মাধ্যমে বিএনপির কাছে পাস অন করে দেয়, দিয়ে দেয়। আমাদের এখানে, আমাদের রাজ্যে এরকম খেলা হয়েছে। আগে রাম পরে বাম বলে বামেদের ভোট সোজা চলে গেছে বিজেপির দিকে, এবং তাতে বিজেপির বিরাট লাভ হয়েছে। সেক্ষেত্রে ওখানেও আওয়ামী লীগ যদি এরকম একটা ব্যাপার যে আমরা ছাত্র আন্দোলনের এই নতুন দলের সবচেয়ে বেশি বিরোধী, অতএব আমাদের তখনকার শত্রু বিএনপিকে আমরা ভোটটা পাস অন করে দিই, একটা বোঝাপড়া যদি হয়, তাহলে বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে তার যাবতীয় র্যাডিক্যাল আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে আবার ওই গণতান্ত্রিক অধিকারটুকু পেয়েছি মনে করেই আবার সেই একই রাজনীতির মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, গণতন্ত্র এসে গেছে, ভোট হচ্ছে, আবার সবাই ভোট দিতে পারছেন, সংবিধানে এধার ওধার কিছু চেঞ্জ হবে, কিছু কিছু পরিবর্তন হবেই। এই নতুন দলের আপাতত সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হলো তারা ঢাকা কেন্দ্রিক, তারা শহর কেন্দ্রিক, তারা ভীষণ নাগরিক, তারা নিজেরাও সেটা জানেন। তাদের অনেকে এই গোটা বাংলাদেশের গ্রাম বাংলা তাদের অনেকের কাছেই অজানা, সেখানে তাদের কোনো সংগঠন নেই। আর জানেন বলেই ওদের সার্জিস আলম উত্তরে, দক্ষিণে হাসানাত আবদুল্লাহ, তারা নেমেছেন মাঠে। তারা এবারে চরকির মতন ঘুরবেন, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বা দেওয়া হবে, এই দাবি আর আশ্বাসের মধ্যে কতটুকু প্রস্তুতি গড়ে তুলতে পারবে এই নতুন দল? মিরাকেল ছাড়া অন্য কোনোভাবে এই কাজ সম্ভব নয়। আমরা যেটাকে মিরাকেল বলছি, আমরা আমাদের দেশেও সেই মিরাকেল দেখেছি। আমরা সেই মিরাকেল দেখেছি দিল্লিতে আম আদমি পার্টির সংগঠন। বিরাট সময় ছিল না, কিছুই ছিল না, সংগঠনই ছিল না, কিন্তু তারা বিরাটভাবে উঠে এসেছিল। এখন তারপরে পিছিয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার। কাজেই এইখানেও ছাত্রদের সঙ্গে একটা যদি মিরাকল, একটা অসম্ভব আবেগ যদি সারা বাংলাদেশ জুড়ে কাজ করে, তাহলে সম্ভব। আর তাছাড়া এই কাজ করা সম্ভব নয়। আবার এমনও নয় যে এবারে খুব সামান্যই আসন পেলে নতুন দল সামান্য কিছু আসন পেলেও আগামী দিনে তারা লড়ে যাবেন না, সেখানেও সমস্যা আছে। তারা তাদের তাস ফেলে দিয়েছে সববার সামনে। তারা এক খোল নলছে পাল্টানো বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে মানুষের কাছে। আর মানুষ, সেই প্রান্তিক মানুষ যারা সারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন 24 ঘন্টা, যাদের ঘরে বেকার যুবক, যাদের কারখানার চাবি বন্ধ করে মালিক বেপাত্তা হয়ে গেছেন, হয় ভারত না হলে আমেরিকা, তারা চিরটা কাল সেই অলীক স্বপ্ন নিয়ে বসে থাকবে না। আসলে সেই পুরনো কথা, অভ্যুত্থান আর বিপ্লব হলো এক বাঘের পিঠের সওয়ারি। পিঠে বসে থাকা খুব শক্ত, আর পড়ে গেলেই বাঘ খেয়ে ফেলবে। আমাদের শুভেচ্ছা রইল নতুন দলের জন্য, যারা এক সুখী সমৃদ্ধ পাক ভারতের দাদাগিরির ঊর্ধ্বে এক স্বাধীন বাংলাদেশকে দেখতে চান। আমরা নজর রাখবো সেই শক্তিগুলোর উপরেও যারা এই আকাঙ্ক্ষার বিরোধী, যারা স্থিতাবস্থা ফিরিয়ে আনতে চান। দুনিয়ার দেশে দেশে মানুষের জায়েজ অভ্যুত্থানের কথা বলছি। এ তো আমার নারী ছেঁড়া সহোদর ভাইয়ের কথা, সে কথা তো বলতেই হবে। সার্জিস যখন বলেন আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না, স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না, তখন তার উপরে ভরসা রাখার জোর খুঁজে পাই। নাহিদ ইসলাম যখন বলেন লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু জনগণের রাজনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই আমাদের এখনো চলমান। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক লক্ষ্য। তখন সত্যি মনে হয় এই লড়াইয়ের জয় হবে। এখানেই শেষ করতাম।
কিন্তু ওই যে আগেই বলেছিলাম, এক অপপ্রচার ভারতের মেন স্ট্রিম মিডিয়াতে শুরু হয়েছে বহুদিন ধরেই। সেই আগস্টের শুরুর দিনগুলো থেকেই আমরা এই অপপ্রচার দেখেছি। এই ইউনূস পালিয়ে যাচ্ছেন, এই প্লেন ধরে নিয়েছেন, এই ভেঙে যাচ্ছে, এই চুরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে, কিছু জায়গায় ঘটনা ঘটেছে, কিছু জায়গায় ঘটনা ঘটেছে বই কি, কিন্তু যতটা দেখানো হচ্ছে ততটা নয়, সেটা আমরাও বুঝতে পারছি। বেশ কিছু জিনিস ফেক, ছবি পত্র ইত্যাদি ঘুরছে। তা কদিন ধরে আমাদের এখানে এই বাংলায় এবং ভারতবর্ষেও কিছু স্ক্রিনশট দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছিল যে নাহিদ ইসলাম থেকে ছাত্রনেতাদের সবাই নানান উপায়ে বিটকয়েন্স ইত্যাদি কোটি কোটি টাকা নাকি তারা কামিয়েছেন। এরকম দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। দক্ষিণ এশিয়ার দেশে দেশে এই দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। দুর্নীতি বললেই মানুষের মনে যেটা প্রথম জন্মায় সেটা হচ্ছে, ও তাই, তাহলে এরাও। কিন্তু যেটা ভালো লাগলো যে সেই মুহূর্তে নাহিদ ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল দিয়ে এই প্রচারের জবাব দিয়েছেন। ভারতের বন্ধুদের সবাই তো সেই জবাব দেখেননি, তাই আমি সেটা আরেকবার পড়ে শোনাচ্ছি। উপদেষ্টা পদে যোগদানের আগে তিনি বলছেন, নাহিদ ইসলাম, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21শে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21শে আগস্ট 2024 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 2025 পর্যন্ত লেনদেনের হিসেব জনগণের কাছে উপস্থাপনা করছি। উক্ত হিসেবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে, মানে খরচ হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের স্ত্রী, মা, বাবা, তাদের নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের স্ত্রী, মা, বাবা কারোর নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। হ্যাঁ, এই স্বচ্ছতাই আমরা চাই, আমাদের দেশেও চাই, প্রত্যেক দেশে চাই। এটাই তো স্বচ্ছতা। অভিযোগ আসতেই পারে, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলবো ছোট্ট পাঠ কিন্তু জরুরি পাঠ। দুর্নীতির অভিযোগ তো আসতেই পারে, এলে ঠিক এইভাবে তার জবাব দিন। খাটের তলা থেকে কোটি টাকা বের হলে অবশ্য জবাব কি বা দেবার থাকতে পারে। আজকে এখানেই শেষ করছি। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।